চলুন আজ আমরা পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের একেবারে গভীরে গিয়ে দেখি এখানকার মাটির কথা, মানুষের দৈনন্দিন জীবনের ছোট বড় সমস্যা আর রাজনীতির ভেতরের সমীকরণগুলো ঠিক কী বলছে। আমরা তথ্যের ভিত্তিতে বোঝার চেষ্টা করব কিভাবে স্থানীয় স্তরের এই ছোট ছোট ক্ষোভগুলোয় একটা বড় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করে দেয়। দেখুন, একটাই বিধানসভা কেন্দ্র, কিন্তু অভিযোগ হাজার হাজার, আর এই সব অভিযোগ মিলেমিশে পরিবর্তনের জন্য একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। এই ছবিটা দেখলেই যেন পাঁশকুড়া পশ্চিমের মানুষের মনের ভেতরের অসন্তোষটা বোঝা যায়, আর এই অসন্তোষই ওখানকার রাজনৈতিক বাতাসকে দিন দিন ভারী করে তুলছে। আমাদের আজকের আলোচনাটা এই 5টা ধাপে এগোবে। প্রথমে আমরা পাঁশকুড়ার মাটি আর মানুষের পরিচয় জানব। এরপর ভোটের সংখ্যাতত্ত্ব ঘেঁটে বোঝার চেষ্টা করব মাটির নিচের আসল সংকেতটা কি। তারপর দেখব মানুষের রায়ের পেছনের কারণগুলো। চতুর্থ ধাপে সুশাসনের জন্য একটা রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে কথা হবে। আর সবশেষে বিশ্বাস ফিরিয়ে আনার পথটা কি সেটা খুঁজে দেখব। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, পাঁশকুড়ার মাটি ও মানুষ। যে কোনো রাজনৈতিক রণকৌশল তৈরির আগে সেই জায়গার নারী নক্ষত্র জানাটা সবচেয়ে জরুরি। এখানকার মানুষের জীবনযাত্রা কেমন, তাদের সামাজিক গঠনটা কীরকম, আর দৈনন্দিন সমস্যাগুলোই বা কী। চলুন প্রথমে সেটাই দেখে নিই। এইবার যদি আমরা পাঁশকুড়া পশ্চিমের জনসংখ্যার দিকে তাকাই, কি দেখব যে এখানকার প্রায় ৮৩% মানুষই গ্রামে থাকেন। মানে এটা মূলত একটা গ্রামীণ এলাকা। ধর্মীয় দিক থেকে দেখলে প্রায় ৮০.৬% হিন্দু আর ১৯.৩% মুসলিম। আর এখানকার সমাজে মাহিষ্য, নমশূদ্র বা মতুয়া এবং সাঁওতাল ও বাউরির দলিত সম্প্রদায়ের একটা বড় প্রভাব আছে। এই সামাজিক বিন্যাসটাই কিন্তু এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। কিন্তু কাগজের হিসেব ছেড়ে মানুষের প্রতিদিনের জীবনে সমস্যাগুলো কি কি? ১ নম্বরেই আছে কংসাবতী নদীর বন্যা, যা প্রতি বছর ফিরে আসে। এরপর রাস্তার বেহাল দশা, বিশেষ করে ৩৪ নম্বর জাতীয় সড়ক, যা যোগাযোগ ব্যবস্থাকে প্রায় ভেঙে দিয়েছে। স্থানীয় শিল্পের অভাব আর চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে, যা যুব সমাজের মধ্যে হতাশা তৈরি করছে। আর কৃষকরা, তারা ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। এই সমস্যাগুলো কিন্তু কোনো একটা নির্দিষ্ট দলে তৈরি নয়, এগুলো বহু বছরের জমে থাকা ক্ষোভের প্রতিফলন। আর এই ক্ষোভ যখন প্রকাশ পায়, তখন তার একটা সাংবিধানিক মর্যাদা থাকে। আমাদের সংবিধানে বাকস্বাধীনতার অধিকার দেওয়া আছে, তবে তার সাথে দায়িত্বশীল আচরণের কথাও বলা আছে। সমস্যা তো বুঝলাম, এখন দেখি এই সমস্যাগুলো ভোটের বাক্সে কি বার্তা পাঠাচ্ছে। কারণ প্রত্যেকটা ভোট কিন্তু শুধু একটা বোতাম টেপা নয়, এটা একটা শক্তিশালী বার্তা। চলুন সেই বার্তাকেই এখন আমরা সংখ্যার মাধ্যমে পড়ার চেষ্টা করি। শুধু একটা সংখ্যা দেখুন, ৮৫.৪%। ভাবা যায় ২০২১ সালের নির্বাচনে এটাই ছিল এখানকার ভোটদানের হার। এর মানে কি? এর মানে হলো এখানকার মানুষ রাজনীতি নিয়ে ভীষণভাবে সচেতন। তারা চুপ করে বসে নেই, তারা সক্রিয়ভাবে নিজেদের মতামত জানাতে চান, ব্যবস্থাকে নাড়া দিতে চান। এত বিপুল পরিমাণে ভোটদান এটাই প্রমাণ করে যে মানুষের মধ্যে পরিবর্তনের একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। এই চারটা হলো আসল খেলা। দেখুন কিভাবে রাজনৈতিক প্রেক্ষাপটটা বদলে গেছে মাত্র ৫ বছরে। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে ৩.৫%, কিন্তু বিজেপির ভোট বেড়েছে 34.6%। এটা একটা অসামান্য বৃদ্ধি। আর এই ভোটটা এলো কোথা থেকে? সরাসরি সিপিআই-এর ভোট ব্যাংক থেকে, যাদের ভোট কমে গেছে প্রায় 36.7%। মানে বামেদের ভোটটা প্রায় পুরোটাই রামে চলে গেছে। তবে জয়টা কিন্তু খুব স্বস্তির নয়। জয় আর হারের মধ্যে ব্যবধানটা দেখুন, মাত্র 3.8%। এর মানে হল পাঁশকুড়া পশ্চিম আর কোনো দলের দুর্গ নয়। এই আসনটা এখন এতটাই প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে যে এখানে যে কোনো ছোট ভুল খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। পরের নির্বাচনে এই সামান্য ব্যবধানটাই কিন্তু নির্ণায়ক হয়ে উঠবে। ঠিক আছে, ডেটা আমাদের বলল কি ঘটেছে, কিন্তু আসল প্রশ্ন তো হলো কেন ঘটল? ভোটারদের মনের কথাটা কি? কেন তারা এইভাবে একদিক থেকে অন্যদিকে ঝুঁকে পড়লেন? চলুন এবার সেই কারণগুলোর গভীরে যাওয়া যাক। এটা খুব ইন্টারেস্টিং একটা ডেটা পয়েন্ট। দেখুন, বর্তমান বিধায়কের বিধানসভায় উপস্থিতি ৯০%। বেশ ভালো, কিন্তু নিজের এলাকার সমস্যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন 0 0। তো প্রশ্ন উঠবেই, বিধানসভায় শুধু হাজিরা দেওয়াটাই কি যথেষ্ট, নাকি এলাকার মানুষের কথা, তাদের সমস্যার কথা রাজ্যের সর্বোচ্চ সভায় তুলে ধরাটাও একজন বিধায়কের আসল দায়িত্ব?
আর এর প্রতিধ্বনি শোনা যায় মাটির কাছে গেলে, মানুষের কথা শুনলে। তারা কি বলছেন? তারা বলছেন যে বন্যার জন্য শুধু নদী দায়ী নয়, দায়ী হল সেই সব দুর্নীতিগ্রস্ত ঠিকাদার আর কর্মকর্তারা যারা বাঁধ তৈরির কাজে নয়ছয় করে। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে মানুষের ক্ষোভটা প্রকৃতির বিরুদ্ধে যতটা না, তার থেকে অনেক বেশি ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে। তো যদি আমরা পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, তাহলে অসন্তোষের স্তম্ভগুলো কি দাঁড়াচ্ছে? প্রথমে কাটমানি সংস্কৃতি, মানে সরকারি প্রকল্পের সুবিধা পেতেও পয়সা দিতে হয়। দ্বিতীয়ত নিয়োগে দুর্নীতি, যা যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে। তৃতীয়ত নির্বাচন পরবর্তী হিংসার ভয় এবং আইনের শাসন ফেরানোর একটা আকাঙ্ক্ষা। আর সবশেষে বেহাল পরিকাঠামো। এই 4টে কারণের ওপরেই দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। ঠিক আছে, সমস্যা নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু শুধু সমস্যার কথা বললে তো হবে না। সমাধানের একটা ব্লুপ্রিন্ট কি হতে পারে? তথ্যের ওপর ভিত্তি করে একটা ইতিবাচক পরিবর্তনের কৌশল কিভাবে তৈরি করা যায়, এখন সেটাই আমরা দেখব। এখানে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের কথা ভাবা যেতে পারে, যাকে বলা হচ্ছে চতুর্মুখী নীতি। এর 4টে দিক আছে। প্রথম, শিবের মতো আগ্রাসন, মানে বর্তমান ব্যবস্থার অপশাসন আর দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরা। দ্বিতীয়, বিষ্ণুর মতো স্থিতিশীলতা, মানে কেন্দ্র সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর সুফল দেখিয়ে একটা স্থিরতার বার্তা দেওয়া। তৃতীয়, ব্রহ্মার মতো উদ্ভাবন, মানে প্রযুক্তির ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো। আর চতুর্থ, দুর্গার মতো সুরক্ষা, মানে নারী ও নির্দিষ্ট সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া। আর দেখুন, এখানে শুধু বড় বড় কথা নয়, প্রত্যেকটা কাজের পেছনে একটা হিসেব থাকা দরকার, যেটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI, মানে সরকারি টাকায় যে কাজ হবে তাতে মানুষের সরাসরি কী লাভ হবে। যেমন ধরুন, কংসাবতীর বাঁধ ঠিকঠাক মেরামত করলে প্রতি বন্যায় 10 থেকে 20 কোটি টাকার ফসল বাঁচবে। জাতীয় সড়কটা ভালো হলে বছরে প্রায় 15 কোটি টাকার অর্থনৈতিক সুবিধা হবে। আর একটা কৃষি প্রক্রিয়াকরণ পার্ক তৈরি হলে প্রায় 2000 নতুন চাকরি তৈরি হতে পারে। এই ধরনের পরিকল্পনাগুলোতে মানুষের ব্যক্তিগত তথ্য ব্যবহারের আগে ভারতের ডিপি আইন অনুযায়ী তাদের থেকে স্পষ্ট সম্মতি নেওয়াটা খুব জরুরি। স্বচ্ছতা বজায় রাখাটা সবকিছুর আগে। এভাবে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এত ডেটা, এত স্ট্র্যাটেজি, কিন্তু শেষ কথাটা তো মানুষের হাতে। তাদের সিদ্ধান্তই শেষ কথা। বিশ্বাস ফিরে আসার পথটা কি? তাই শেষ প্রশ্নটা এসে দাঁড়ায় একেবারে সোজাসুজি। পরিবর্তন, নাকি যা চলছে তাই? এখানকার মানুষ কি বর্তমান ব্যবস্থাকে আরও একবার সুযোগ দিতে চান, নাকি তারা একটা নতুন বিকল্পের খোঁজ করছেন? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে পাঁশকুড়া পশ্চিমের ভবিষ্যৎ। আসল চ্যালেঞ্জটা কিন্তু কোনো একটা দল বা কোনো একজন ব্যক্তিকে হারানো বা জেতানো নয়। আসল চ্যালেঞ্জটা হলো এই যে বহু বছরের একটা স্থিরতা, সেটাকে ভেঙে একটা নতুন, দায়িত্বশীল আর জবাবদেহিমূলক শাসন ব্যবস্থা তৈরি করা। পাঁশকুড়া পশ্চিমের সামনে শুধু দুটো দল নয়, বরং দুটো আলাদা ভবিষ্যতের রাস্তা খোলা আছে। শেষ পর্যন্ত মানুষ কোন ভবিষ্যৎ বেছে নেবেন তার উত্তর তো সময় দেবে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-420-41602. Purpose beyond politics.